এই যে মানে ভারতকে বাড়তি সুবিধে পাইয়ে দেয়া হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ, এটা হয়তো খানিকটা হলেও ঠিকই। এটা একটা কথা সৌরভ গাঙ্গুলি বলেছেন হুম, যে ভারত যদি পাকিস্তানে খেলতো, ওখানে হুম, দেখো ঋষভ পান্ত যে আউটস্ট্যান্ডিং কিপিং করে তাও কিন্তু নয়। হুম। আর এই ধরনের পিচে ঋষভ পান্ত কেমন ব্যাটিং করবে তারও কোনো গ্যারান্টি নেই। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। আহ, দিনের শুরুতে যেন মনে হচ্ছিল যে এই ভারতীয় স্কোয়াডের সবচেয়ে ভালো ভালো রিভার্স সুইংটা গৌতম গম্ভীরই করেন। বিগত কয়েকদিন ধরে কথাবার্তা চলছিল যে মোহাম্মদ শামিকে এই ম্যাচে রেস্ট দিলে তার জায়গায় কাকে খেলানো হবে, অর্শদীপ সিং নাকি অন্য কেউ। এবং তুমি এই কথাটা বলেও ছিলে আমাদের প্রোগ্রামেই যে এরকম মানে নেই যে ফাস্ট বোলারের জায়গায় ফাস্ট বোলার বা স্পিনারের জায়গায় স্পিনার টানতেই হবে। সো বরুণ চক্রবর্তীকে স্বামীর জায়গায় খেলানো হতেই পারে, এই কথাটা বলছিল। অথচ আজকে দেখা গেল মোহাম্মদ শামি খেলবেন, কিন্তু হর্ষিত রানাকে বসিয়ে বরুণ চক্রবর্তী খেললেন এবং ম্যাচ জেতানো পারফরমেন্স করলেন। কিভাবে দেখছো তুমি এই টিম ম্যানেজমেন্টের এই স্ট্রোকটাকে? আজকের দিনের জন্য ডেফিনেটলি এটা একটা মাস্টার স্ট্রোক। ওকে। বরুণ চক্রবর্তী মাঠে নামলো আর মাঠে নেমেই 5 উইকেট। তো এখন ও যে একটু অন্য ধরনের বোলার, মানে অন্য ধরনের বলতে এই টিমগুলোর কাছে, মানে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এদের কাছে তো ও অবভিয়াসলি একটু অন্য টাইপের বোলার হবেই, কারণ কোন বলটা যে কোন দিকে যাবে সেটা অনেক ব্যাটসম্যান এখনো অব্দি বুঝতে পারেনি। মানে এদের কাছে ও মিস্ট্রি স্পিনার বলছো এখনো এখনো? এখনো কারণ নিউজিল্যান্ড টিমে আমি দেখলাম ওই মানে আজকের ম্যাচে যা দেখলাম, কেন উইলিয়ামসন বাদে অন্যরা তো মানে সেভাবে রিড করতেই পারেনি ওকে, এক্স্যাক্টলি, করতে পারছিল না। এক্স্যাক্টলি। আর আর মানে ও যেটা, আর আর এই ধরনের উইকেট তো ওর জন্য আদর্শ। স্লো স্লাগিশ, মানে ম্যাচ যত গড়াবে, মানে পিচ তত স্লো হবে, ওর জন্য ঠিক, আদর্শ উইকেট একদম। ঠিক। আর একটা জিনিস যেটা আমি মানে দেখে একটু অবাক লাগলো যে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা মানে হ্যাঁ, স্ট্রাইক রোটেশন আজকে একদম ভালো করেনি। মানে যে এক্স্যাক্টলি। কটা শট মারছে, মানে মানে ইভেন কেন উইলিয়ামসনও, হুম। যে কেন উইলিয়ামসন এত বড় লেভেলের একজন প্লেয়ার, সে মানে অতগুলো শট যে কি করে মানে সোজা ব্যাটে ফিল্ডার। ফিল্ডারদের হাতে মারছিল। তো মানে এতেই যেটা হয়, ওদের ওপর চাপটা অনেক বেড়ে যায় এবং মানে সেটা পরে গিয়ে রিফ্লেক্টেড হয় উইলিয়ামসনের ওপরেও। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে মানে যদিও কে এল রাহুল ওর দুটো ক্যাচ মিস করেছে আজকে, কিন্তু তাও মানে এই যে স্ট্রাইক রোটেট করতে না পারা, এটা একটু সরি। মানে নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমার একটু অবাক লাগলো, কারণ ওরা কিন্তু ইউজুয়ালি এই ভুলগুলো খুব একটা করে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে গ্যাপে বল পাঠাতে পারেনি, এবং হ্যাঁ, টু মানে ফিফটি যখন চেস করছে তখন কিন্তু সিঙ্গেলস খুব ইম্পর্টেন্ট সিঙ্গলস ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্লাস এই প্লাস ধরনের এই উইকেটে। কন্ডিশনসে, হ্যাঁ, এই কন্ডিশনসে এক্স্যাক্টলি। এই ধরনের পিচে। ঠিক। তুমি কে এল রাহুলের দুটো ক্যাচ ফেলার কথা বললে, এই প্রসঙ্গে আমি বলি যে কে এল রাহুল বোধহয় দুটো ইনিংস ব্যাট করলেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিরাট কিছু রান করেছেন সেটাও নয়, এবং কিপিং এও কিন্তু যে খুব ভালো কিপিং, মানে প্রত্যেকদিন খুব ভালো কিপিং করছেন সেটাও আউটস্ট্যান্ডিং কিছু হচ্ছে নয়, না। আউটস্ট্যান্ডিং নয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তোমার কি কোথাও মনে হয় যে ঋষভ পান্থের জন্য জায়গাটা খুলে খুলে গেছে, বা ঋষভ ঋষভ পান্ত যে পান্থের আউটস্ট্যান্ডিং ভাবা কিপিং যেতে করে পারে? হুম, দেখো, ঋষভ পান্ত যে আউটস্ট্যান্ডিং কিপিং করে তাও কিন্তু নয়। হুম। আর এই ধরনের পিচে ঋষভ পান্ত কেমন ব্যাটিং করবে তারও কোনো গ্যারান্টি নেই। ঠিক।
তো তো সেমিফাইনালে মানে আর তো এক মানে জাস্ট দুটো মাঝে ম্যাচ, হ্যাঁ ফাইনাল খেলে দুটো ম্যাচ, হ্যাঁ মাঝে একটা দিন। মানে সেমিফাইনালের মাঝে জাস্ট একদিন। তো আমার মনে হয় না মানে এখন হঠাৎ ঋষভ পান্তকে নিয়ে আসবে আর কি, আউট অফ দ্য ব্লু হঠাৎ নিয়ে আসবে, মানে আচ্ছা, যদি না কেএল রাহুল ইনজিওর হয়ে যায় হঠাৎ, মানে ঠিক। এখনকার দিনে ব্যাটিং, হঠাৎ হঠাৎ ইনজিওর হয়ে যায়। তো এটাই আর কি, ঠিক, এটা না হলে আমার মনে হয় কেএল রাহুলই খেলবে সেমিফাইনালে। ওকে। ব্যাটিং নিয়ে তুমি একটু বললে যে এই উইকেটে ঋষভ পান্ত আসলে কেমন ব্যাটিং করতে পারে, সেটা একটা প্রশ্ন। তার সঙ্গে আমরা এর আগের একটা এপিসোডেই কথা বলেছিলাম যে আমার লোয়ার অর্ডারটা টেস্টেড হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত, বা ইংল্যান্ড সিরিজ থেকে ধরলে। আজকে কিন্তু লোয়ার অর্ডার প্রথম একটা রিয়েল টেস্টের সম্মুখীন হলো, এবং খুব একটা সফল এটা কিন্তু বলা যাবে না। এইটা কি না কোথাও একটা যাবে না। কনসার্ন? হ্যাঁ, এটা কি কোথাও একটা নকআউট স্টেজের আগে কনসার্নের জায়গা? দেখো এখন সেমিফাইনালে যদি সাউথ আফ্রিকা খেলতো তাহলে আমি হয়তো বলতাম যে কিছুটা হলেও কনসার্ন, কারণ অস্ট্রেলিয়া তো বোলিং অ্যাটাকটা পুরোপুরি ডিপ্লিটেড। হ্যাঁ, স্পিনার জনসন, তারপর ওই মানে আর যারা যারা আছে, এলিস, নেথান এলিস, এদের দিয়ে এখন তারা ভারতকে কতটা আটকাতে পারবে আমি জানি না। ঠিক। আর এছাড়া অ্যাডাম জাম্পা আছে, কিন্তু অ্যাডাম জাম্পা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন অব্দি ও কিন্তু মানে ও যে খুব দারুণ বল করেছে তাও কিন্তু নয়। তো এখন এটাই মানে এটা ইন্টারেস্টিং হবে যে অস্ট্রেলিয়া এখন যদি টস জেতে ওরা কি ডিসিশন নেয় সেটা দেখার। অবশ্যই। কারণ যদি ওরা মানে যদি এই সেম পিচে খেলা হয়, আমার মনে হয় না এই একদিনের মধ্যে এই পিচ মানে যে খুব বদলে যাবে। বা পাকিস্তান ম্যাচে যেরকম পিচ ছিল যে যত ম্যাচ গড়াচ্ছে তত ব্যাটসম্যানদের পক্ষে ইজি হয়ে যাচ্ছে, মানে খানিকটা হলেও ইজি হয়ে যাচ্ছে, আমার মনে হয় না এই পিচটা হবে। তো এবার আচ্ছা, অস্ট্রেলিয়া, হ্যাঁ হ্যাঁ বলো। বলুন। না মানে আমি বলছিলাম যে অস্ট্রেলিয়া যদি টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু আখেরে ভারতেরই লাভ। কারণ ঠিক। এই চারজন স্পিনারকে হ্যান্ডেল করা মানে সে যতই ট্র্যাভিসেট ফর্মে থাক বা ওদের গ্লেন ম্যাক্সওয়েল থাকুক বা আর যেই থাকুক না কেন, ইজি নয় কিন্তু, মানে এরকম কন্ডিশন। এক্স্যাক্টলি। এখানে আমি তোমাকে তুমি পিচ নিয়ে কথা বলতে বলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে টুর্নামেন্টের একদম শুরু থেকেই দুবাই পিচ নিয়ে, দুবাই পিচ কিন্তু একটা আলোচনার জায়গা, এবং অনেকেই মানে অনেক প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ তারা বলছেন যে ভারতকে নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, একটা মাঠে খেলা এবং একই রকম মানে পছন্দের কন্ডিশনে খেলা। আজকে তুমি দেখো ফার্স্ট ইনিংসে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে 7টা উইকেট গেল ফাস্ট বোলারদের কাছে, 2টো উইকেট স্পিনারদের কাছে, এবং ম্যাট হেনরি 5 উইকেট পেলেন। উল্টো দিকে যখন ভারত বল করতে এলো তখন পুরো সিনারিওটাই ঘুরে গেল, অরুণ চক্রবর্তীর 5 উইকেট এবং স্পিনাররাই ডমিনেট করলেন। তো এর পরেও কি তোমার মনে হয় যে পিচ নিয়ে কথা বলা বা পিচ নিয়ে চর্চা হওয়া উচিত? দেখো এ তো মানে এখন দুবাইয়ের মানে দুবাইয়ের পিচ যে স্পিনারদের সাহায্য করবে এটা তো আগে থেকে জানাই ছিল। তো এটা ঠিক। কি নতুন এখানে কি আছে আমি জানি না। হুম। ওই শুরুর দিকে হয়তো তাও সেরকম যে মানে মানে ফাস্ট বোলারদের সাংঘাতিক সাহায্য করছে সেটাও হয়নি। না, মানে সেটা হয়নি। যে 3টা ম্যাচ আমরা দেখলাম যে শুরুর দিকে ফাস্ট বোলাররা দুর্ধর্ষ সাহায্য পাচ্ছে, ওরকমও হয়নি। হুম। হ্যাঁ তো এখন হ্যাঁ এখন যেটা ভারতের খুব বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ভারতের স্পিনার অলরাউন্ডার যারা তারাও কিন্তু তাদেরও কিন্তু একটা ক্লাস আছে। এক্স্যাক্টলি। মানে আমি এখানে জাদেজাকে আমি আনছি না, জাদেজার যে ক্লাস আছে সেটা তো মানে অবশ্যই বহুদিন কিছু ধরে। বলার নেই। হ্যাঁ, কিন্তু তুমি যদি অক্ষর প্যাটেলকেও দেখো, অক্ষর প্যাটেল কিন্তু মানে ওর যদি মানে ব্যাটিং ঠিকঠাক কাজ নাও করে ও কিন্তু মানে জাস্ট অ্যাজ আ বোলারও খেলতে পারে টিমে। ঠিক। এবং এবং অ্যাজ ফিল্ডার হিসেবে ও কিন্তু ওর একটা ফিল্ডিংটা জায়গা। অনেক, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখছি সে মিচ মার্শের এই ক্যাচটা দিয়েছিল, টার্নিং পয়েন্ট হ্যাঁ, অফ দ্য গেম। ইয়েস। আগের ম্যাচেও নিয়েছে একটা ক্যাচ, এই মাসেও আজকেও ভালো ক্যাচ নিয়েছে, ফার্স্ট উইকেটটা পড়লো। হ্যাঁ আজকেও ভালো ক্যাচ নিয়েছে রবীন্দ্র ক্যাচটা। রবীন্দ্র ক্যাচটা, হ্যাঁ।
হ্যাঁ, আর এছাড়া কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী তো আছে। ঠিক। তো ভারতের স্পিন কন্টেন্টটা খুবই ভালো, এই নিয়ে তো কোনো মানে সন্দেহ নেই, কোনো দ্বিমত থাকতে পারে না। Exactly. এবার মানে এবার অন্য টিমগুলোর ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে, ওদের স্পিনার এবার অ্যাজ সেরকম মানে সেই লেভেলের স্পিনার নেই ওদের, ঠিক এটা fact। ঠিক। আজকে অবাক লাগলো নিউজিল্যান্ড যে মানে গ্লেন ফিলিপসকে 1 ওভারও আজ ওরা বল দিল না। কেন দিল না আমার অবাক লাগলো আজকে। তো যাই হোক, কিন্তু মানে এই যে মানে ভারতকে বাড়তি সুবিধে পাইয়ে দেয়া হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ এটা হয়তো খানিকটা হলেও ঠিকই এটা। তার সঙ্গে এটাও ঠিক যে ভারত যে সিচুয়েশনটা পেয়েছে, যে কন্ডিশনটা পেয়েছে, সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ করছে, এটা তো একটা ক্রেডিট অবভিয়াসলি। ডেফিনেটলি করেছে, সেটা তারা ডেফিনেটলি করেছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম মানে আজকে একটা কথা সৌরভ গাঙ্গুলি বলেছেন যে ভারত যদি পাকিস্তানে খেলতো, ওখানে যে টাইপের পিচ, ভারত হয়তো সহজে আরো বেশি রান করতো। ঠিক ঠিক কথাই বলেছে, একদম ঠিক কথা এটা। ঠিকই। আচ্ছা, এই প্রসঙ্গে একদম শেষে তোমাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কালকে তুমি দেখেছো ঘটনাটা, দুটো টিম উড়ে এসেছিল দুবাইতে, সাউথ আফ্রিকা ম্যাচ শেষে উড়ে এসেছিল, আবার সাউথ আফ্রিকা ফিরে যাচ্ছে সেমিফাইনাল খেলার জন্য। পুরো ঘটনাটা তুমি কিভাবে দেখছো? এটা আমি কোথায় একটা পড়লাম যে এটা অনেক মানে দুটো টিমই নাকি এরকম করতে চেয়েছিল, যেটা নাকি আইসিসি যে ওদের মানে দুটো টিমকেই ফোর্স করেছে যেতে, সেটা নাকি নয়, কেসটা এক্স্যাক্টলি এটা নয়। আচ্ছা। তো মানে যাতে দুটো টিমই মানে দুবাইয়ের কন্ডিশনস এর সঙ্গে অ্যাটলিস্ট কিছুটা হলেও অ্যাক্লিমেটাইজ হতে পারে, সেই জন্যই ডিসিশনটা নেওয়া। অবশ্যই। তো এইটাই আর কি। আচ্ছা, আমি আবার একটুখানি ভারত নিউজিল্যান্ড, হ্যাঁ বলো। একটু অদ্ভুত তো বটেই, মানে আবার যাওয়া, এর জন্য আবার ফিরে আসা, এখন কি বলবো, এখন তো আইসিসি এভাবে অপারেট করে। আমি আবার একটুখানি ভারত নিউজিল্যান্ড ম্যাচে ফিরি। আজকে যা পারফরমেন্স দেখলাম বরুণ চক্রবর্তী, তোমার এই জায়গা থেকে, যদিও আমরা সেমিফাইনাল নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করবো সেমিফাইনালের প্রিভিউ হিসেবে, কিন্তু তাও আমি আজকে এই অনুষ্ঠানেই তোমাকে জিজ্ঞেস করছি, এই জায়গা থেকে তোমার কি মনে হয় ভারতের মঙ্গলবারের জন্য টিম কম্বিনেশন, আমি বোলিং সেগমেন্টের কথা বলছি, কি হতে পারে বা হতে চলেছে? মানে কোথাও আজকে একটা বড় হেডেকের জায়গা তৈরি হলো কি টিম ম্যানেজমেন্টের জন্য? তারা তিন স্পিনারে যাবে নাকি তিন স্পিনারে গেলে তিন স্পিনার? সেটা হয়তো হতে পারে, কারণ আজকে বরুণ চক্রবর্তী মানে যখন হাতে বেশি টোটাল ছিল না ডিফেন্ড করার, প্লাস নিউজিল্যান্ডের অ্যাটলিস্ট খাতায় কলমে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ শক্তিশালী, মানে উইক তো করা যায়, মানে মাঠে নেমেই সে 5 উইকেট পেয়ে গেছে, তো এরপর তো ওকে ড্রপ করা ডেফিনেটলি ডিফিকাল্ট। একদম একদম। আর অস্ট্রেলিয়ারও মানে স্পিনের এগেনস্ট একটা ওদের দুর্বলতা আছেই, সে যতই ম্যাক্সওয়েল থাকার হেড থাক, যেই থাক। তো আর যদি সেম পিচে খেলা হয়, তাহলে তো অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমরা সেম টিমই দেখবো। ঠিক। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। অনেক ধন্যবাদ।